হ্যালো হ্যালো গুড ইভিনিং সবাইকে। কেমন আছো সবাই? এখন সোজা বেরিয়ে পড়ছি আমি কোথায়, চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। কোথায় যাব সেটা তো বলবো, তার আগে বলো তো আমাকে কেমন লাগছে। সেজেগুজে একদম রেডি হয়ে নিয়েছি মেলায় যাব বলে, আমাদের আন্দোলের জনপ্রিয় ক্ষেত্রপালের মেলাতে। তো চলো দেরি না করে বেরিয়ে পড়ি। আসো আসো এবার নিয়ে যাই তোমাদের মেলাতে। এই যে দেখো, বলতে না বলতেই সোজা চলে এসেছি ক্ষেত্রপালের মেলাতে। আর জানো তো এই ক্ষেত্রপালের মেলা উৎসব কিন্তু ভীষণই জনপ্রিয়, বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এইখানে উৎসবে সামিল হতে। এই যে দেখো কত মানুষের ঢল নেমে পড়েছে। আর এখানে এক সপ্তাহ ধরে বাবা ক্ষেত্রপালের উৎসব পালিত হয়। এই যে দেখতে পাচ্ছ এই পুকুরটা, এটা হচ্ছে বাবার দুধ পুকুর নামে পরিচিত। এবার চলো তোমাদের সাথে শেয়ার করে নিই বাবা ক্ষেত্রপালের মাহাত্ম্য। বাবা ক্ষেত্রপাল হচ্ছে শিবেরই একটা অংশ, মানে শিবেরই একটা রূপ বলতে পারো। আর এখানে বাবা ক্ষেত্রপালের কিভাবে আবির্ভাব হয়েছিল জানো? চলো সেই ঘটনাই তোমাদের শোনাই আজ। বাবা ক্ষেত্রপাল আবির্ভাব হয়েছিল বকুল গাছের নিচে। আর এখানে জানো তো প্রচুর চাষ জমি ছিল, মানে এখানকার মানুষরা চাষাবাদ করেই তাদের জীবিকা নির্বাহ করত। আর চাষাবাদ করে যে ফসলটা ফলতো সেইটাই তারা মজুত করে রেখে দিত সারা বছরের জন্য। এইভাবেই তাদের পেট চালাতো সাধারণ মানুষরা। কিন্তু এই সাধারণ মানুষদের জীবনে কাল হয়ে দাঁড়ালো বর্গিরা। কারণ সাধারণ মানুষরা যখন খাবার মজুত করে রাখতো, সেই খাবারের ভান্ডার লুটপাট করে নিতে আসতো বর্গিরা। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে বাবা ক্ষেত্রপালকে খুব করে ডাকতো সাধারণ মানুষেরা। আর কথিত আছে বাবা ক্ষেত্রপাল এখানে স্বয়ং বাঘ রূপে দেখা দিয়েছিল এই বকুল গাছের নিচেই। আর তারই মাঝে এটাও শোনা যায় বর্গিরা এসে শুধু ফসল লুটতো না, তার সাথে চাষ জমিও লণ্ডভণ্ড করে দিয়ে যেত। আর তার সাথে জানো তো ঘরও ভেঙে দিত। এই সাধারণ মানুষরা খুবই অসহায় হয়ে বাবার শরণাপন্ন হয়েছিল। আর বাবা জানো তো বর্গিদের হাত থেকে বাঁচানোর জন্য বাবা এখানে বাঘ রূপে চাষ জমিকে রক্ষা করত। আর তাই যখনই বর্গিরা আসতো বাঘের গর্জন শুনেই পালিয়ে যেত। আর সেই থেকেই ধীরে ধীরে বর্গিদের উৎপাত কমতে থাকলো, আর সাধারণ মানুষরাও নির্ভয়ে বাঁচলো। আর সেই থেকেই এখানকার মানুষদের বিশ্বাস বাবা ক্ষেত্রপালই হচ্ছে এখানকার জমির রক্ষাকর্তা। আর সেই থেকেই বাবার এইভাবেই আবির্ভাব ঘটলো। আর এইভাবেই বহু দূর দূরান্ত মানুষের কাছে বাবার মাহাত্ম্য ছড়িয়ে পড়লো। আর যেহেতু বাবা স্বয়ং বাঘ রূপে এখানে দেখা দিয়েছিল, সেহেতু বাবার এখনো বিগ্রহের পাশে দুটো সাদা বাঘের মূর্তি বর্তমান আছে। আর জানো তো বাবার বিগ্রহ বলতে এখানে একটা ছোট্ট কালো শিলা মূর্তি আছে। কথিত আছে কোনো নাম না জানা ব্রাহ্মণ ওই শিলা মূর্তিটি প্রতিষ্ঠা করে গেছিলেন ওই বকুল গাছের নিচে। আর তারপর থেকে ওই বকুল গাছের নিচে বাবা ক্ষেত্রপাল রূপে পূজিত হয় ওই শিলা মূর্তিটি। আর এই যে দেখো তার এত মাহাত্ম্য। আর এখানে না আর একটা শিব মন্দিরও প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে দেখো বহু মানুষ আসছে এখানে জল ঢালার জন্য। আর বাবা যেহেতু এতটাই জাগ্রত, এখানকার বহু ছেলেরা কি করে বাঁকে করে জল নিয়ে আসে গঙ্গা থেকে, আর সেই গঙ্গা জল এসে বাবার মাথায় ঢালে। আর যখন বাঁকে করে জল নিয়ে এসে রাস্তা দিয়ে হেঁটে আসে না, তখন একটা বিশাল বড় প্রসেশন করে। আর এই প্রসেশনটাই হচ্ছে দেখার মতো, কারণ গ্রামের প্রতিটা ছেলে মেয়েরাই এই উৎসবে সামিল হয়। আর এক একটা দলে বিভক্ত হয়ে যায়, আর যখন ফেরে না এক এক রকম ভাবে তারা সেজে ফেরে। আর দেখতেও কিন্তু দারুণ লাগে। আর শুধু বাঁকে করে জল নিয়ে যায় না, এক একটা ঠাকুরের মূর্তিও না খুব সুন্দর করে সাজিয়ে তারা প্রসেশনে নিয়ে যায়। আর জানো তো বাবা ক্ষেত্রপালের পাশাপাশি এখানে অনেক দেবদেবীরই পুজো হয়। বকুল গাছের নিচে যেমন রয়েছে বাবার আসল স্থান, তার ঠিক পাশেই রয়েছে হরি ও মনসা ঠাকুরের স্থান। আর তার ঠিক পাশেই রয়েছে একটা বড় চণ্ডী মণ্ডপ, যেখানে সারা দিন ব্যাপী হয় হরিনাম। আর এখানে না 7 দিন ব্যাপী ধরে চলে বাবা ক্ষেত্রপালের অনুষ্ঠান। আর ওই চণ্ডী মণ্ডপে বসে 7 দিন ধরে হরিনাম। আর বাবা এখানে এতটাই জাগ্রত যে বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে বাবার এখানে পুজো দেওয়ার জন্য। আর এখানকার মানুষের বিশ্বাস কেউ যদি এখানে এসে একবার মনস্কামনা করে, সেই মনস্কামনা পূরণ করে বাবা। তাই জন্য এখানে বহু মানুষ দূর দূরান্ত থেকে বাবার কাছে ছুটে আসে প্রার্থনা করার জন্য। আর তাদের মনস্কামনাও নাকি পূরণ হয় এখানে। আর এই হচ্ছে সাঁকরাইল তথা আন্দুলের ভীষণই জনপ্রিয় একটা উৎসব, যেখানে প্রত্যেক সাঁকরাইলবাসী তো থাকেই, তার সাথে থাকে বিভিন্ন প্রান্তের মানুষেরা। তো এই ছিল বাবার মাহাত্ম্যর কথা। আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা কেমন লাগলো জানিও। ফিরে আসবো এরকমই একটা মজাদার ব্লগ নিয়ে।